জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি 5টা 5। আর 5টা 5-এর শুরুতেই স্টুডিওতে ডেকে নেব বিজেপির প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন। সঞ্চার সাথী অ্যাপ এবং এই সঞ্চার সাথী অ্যাপ নিয়ে নতুন করে একটা বিতর্ক শুরু হয়েছে। এই জায়গা থেকে কেন্দ্রের তরফে নির্দেশিকা এরকম জারি করা হয়েছে, যেসব নতুন ফোন দোকানে রয়েছে বা নতুন ফোন যেগুলো প্রোডাকশন হয়ে আসবে তাতে একেবারে বাধ্যতামূলকভাবে সঞ্চার সাথী অ্যাপ থাকবে, মানে ইনবিল্ট অ্যাপ যেগুলো থাকে সেই রকম। এবং এটাও হতে পারে ভবিষ্যতে আমাদের ফোনে হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপ এলো। এতদিন সঞ্চার সাথী ছিল, এই সঞ্চার সাথী ব্যবহার করা হতো মোবাইল ট্র্যাক করার ক্ষেত্রে বা আমার মোবাইল যদি হারিয়ে যায় সেই সবের ক্ষেত্রে, এবং বেশ কিছু মোবাইল, প্রচুর এরকম লাখ লাখ মোবাইল খুঁজেও পাওয়া গেছে অ্যাপের মাধ্যমে। বিরোধীরা প্রশ্ন তুলছে এই অ্যাপ বাধ্যতামূলক করে দেওয়ার মাধ্যমে সরকার আসলে মানুষের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে, নজরদারির পরিসর আরও বাড়াচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের, তিনি ঠিক কি অভিযোগ করলেন আগে শোনাই, তারপরে আসছে। It's a very fine line between fraud is easy to report and we can see everything that every citizen of India is doing on their phone. So that's not how it should work. There should be an effective system to report fraud, and we've discussed this at great length on cyber security and this and that, and definitely there's a need for cyber security, but that doesn't mean that it gives you an excuse to go into every citizen's telephone. প্রীতম, এই অভিযোগ যেটা বিরোধীদের, যে এই সঞ্চার সাথী অ্যাপ একদম প্রত্যেক নাগরিককে ট্র্যাক করার একটা অজুহাত মাত্র। প্রথম কথা হচ্ছে, দেখুন আজকে প্রিয়াঙ্কা গান্ধী বললেন যে এফেক্টিভ সিস্টেম থাকতে হবে যেন আমরা আমাদের কোনো কিছু গণ্ডগোল হলে আমরা রিপোর্ট করতে পারি। এবং দেখুন আজকালের ডিজিটালের ইন্ডিয়ার যুগ, সব কিছু আমরা ডিজিটালি করছি। এই আজকে এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে, সেটাও ডিজিটালি হচ্ছে। আজকে এই আধার নিয়ে মমতা ব্যানার্জি ধর্ণা দিয়েছিলেন, আটকাতে পারেনি, সেটাও ডিজিটালি হচ্ছে। এই ওয়াক অফ বোর্ড নিয়ে গণ্ডগোল করেছিলেন, আমাদের দুজন হিন্দু ভাইদের মেরেছিলেন, সেটাও আজকে ডিজিটালি আপলোড হচ্ছে উমিদ পোর্টালে। তো এদের আজকে ইন্ডিভিজুয়ালটা অভ্যাস হয়ে গেছে, কোনো কিছু হলেই সেটা না বুঝে, না জেনে, পড়াশোনা না করে সেটাকে আগে বিরোধিতা করতে হবে। আজকে দেখুন আমরা যেই কজন এই মোবাইল ফোনটা ইউজ করি, তুমি আমি ওইখানে বসে রয়েছে, আমরা জানি যখন মোবাইল ফোনটা কিনি কিছু প্রি ইনস্টলড অ্যাপ থাকে। সেই প্রি ইনস্টলড অ্যাপের মধ্যে, আমি যেরকম আমার অ্যাপেলটা ইউজ করি তার মধ্যে কি প্রি ইনস্টলড অ্যাপ থাকে। তো সেই প্রি ইনস্টলড অ্যাপে কিছু অ্যাপ আমরা রাখবো কি রাখবো না সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। এবং সেই সেম জিনিসটাও সঞ্চার সাথীর তো একই জিনিস অ্যাপ্লাই। আমি রাখবো কি রাখবো না, আমি আমার সিকিউরিটিটা বাড়াবো কি বাড়াবো না, আমি আমার কোনো ওই অ্যান্টিভাইরাস ডিভাইস রাখবো কি রাখবো না, সেটা আমার উপর ডিপেন্ড করবে। সেম জিনিসে সরকার তোমাকে একটা ইকুইপমেন্ট দিয়েছে, তুমি রাখবে কি রাখবে না 100% তার ইউজারের ব্যাপার। কিন্তু আজকে সরকার কেন দিয়েছে? ইউজারের ব্যাপার, এক্স্যাক্টলি তুমি যেরকম বলে রাখবো কি রাখবো না, একদম ইউজারের ব্যাপার। তাহলে বাধ্যতামূলক কেন বলা হচ্ছে প্রত্যেকটা মোবাইল? আসলে কি বলতো, কিছু ওয়ার্ডের টুইস্ট করার ব্যাপার আছে। বাধ্যতামূলক হচ্ছে যারা মোবাইলটা নিয়ে আসবে, প্রি ইনস্টলড অ্যাপ বাধ্যতামূলক, যারা মোবাইল ম্যানুফ্যাকচারার তারা এটাকে যখন দেবে বাজারে, তারা যেন ওটাকে দিয়ে বাজারে ছাড়ে। তার কারণ হচ্ছে অনেক যারা আমরা ধরুন টেক সেভি আছি তারা ছাড়া আজকে যারা আমার বাবা তোমার ভালো করে পাসওয়ার্ড কোনটাকে ফট করে লিখতে হবে সেটা জানতো না, শিখিয়ে দিতে হয়। সেই জন্য ওনাকে আমি বলতাম যে তুমি কোনো কিছু একটা এলে ফট করে ওটাকে ওকে করে দেবে না, কোনো ওটিপি এলে কাউকে দিয়ে দেবে না। এটা না বলে ওই সঞ্চার সাথী অ্যাপটা থাকলে বলে দেবো যে কোনো কিছু আসলে সবার ওটা যদি রেড দেখায় বা ওরকম কোনো চিহ্ন দেখায় তাহলে ওটাকে কোনো আলোচনাই করবে না, ওটাকে তুমি সাথে রিপোর্ট করার অপশন থাকবে। এবং এই সঞ্চার সাথী অ্যাপটা কাদের জন্য? যাদের এই ফ্রড হয়েছে, যাদের এই তুমি বলো না আজকে তোমার এখানে এসে কত প্রতিবেদন করেছি আমরা যে কীভাবে ফ্রডলেন্ট হচ্ছে, আজকে বিভিন্ন মোবাইল ফোন ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট সিম ব্যবহার করছে, জঙ্গি উপদ্রব হচ্ছে। এই যে আজকে IMEI বলে যে ব্যাপারটা আছে, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, এটা আমরা জানি এটাও পর্যন্ত আজকে ডুপ্লিকেসি হচ্ছে। এবং ডুপ্লিকেসি হয়ে আজকে কল রাউটিং হচ্ছে, মানে ধরো আমার নাম্বারে একটা ফোন আসবে, আমি বুঝবো ওটা তোমার নাম্বার থেকে আসছে, কিন্তু বেসিক্যালি তোমার নাম্বার না, ওটা 4টা-25টা কান্ট্রি ঘুরে আমার কাছে আসে। টেকনোলজি তৈরি হচ্ছে। তো সেটাকে আটকানোর জন্য এই ডিজিটাল যুগে যে আজকে ফ্রডগুলো হচ্ছে, ডিজিটাল যুগে যে গণ্ডগোলগুলো হচ্ছে, তাদেরকে বাঁচানোর জন্য আজকে সরকার একটা
টুল নিয়ে এসছে, একটা ইকুইপমেন্ট নিয়ে এসছে, সেটা ইউজ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। যেরকম এই যে ধরো না, তোমার প্রত্যেকটা আজকে উবের গাড়িতে কোনো মহিলা বিপদ পড়লে একটা বাটন প্রেস করার অপশন আছে, আর যদি অপশনটাই না থাকে তাহলে কোথায় বাটন প্রেস করবে? সেম জিনিসটা এই মোবাইলের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের জন্য এটা ভারত সরকার করেছে। তার কারণে ভারত সরকার আজকে সবার কথা ভাবে, আমরা সেটাই বলি একদম নিচে প্রান্তিক মানুষের কথা আমরা কথা সেখানে অন্তর্দয়ের কথা বলি, অন্তর্দয় মানে প্রত্যেকটা মানুষের কথা ভাবা। আমি বৈষ্ণবদা মানে প্রীতমের যে বক্তব্য ভালোর জন্য করা হচ্ছে, অথচ বিরোধীরা সরকারের সব ভালোতেই খুদ দেখে, বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে। গতবারের বিধানসভা নির্বাচনে মনে আছে পেগাসাস বলে কিভাবে ইসরায়েলের একটা প্রযুক্তিকে বিজেপি পার্টি নিয়ে এসেছিল? এবার জোরপূর্বক অ্যাপ চাপিয়ে দেওয়ার এই যে বিষয়টা, এটা একটা আমরা মনে করি যে এটা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার একটা অদম্য প্রয়াস। বিজেপি পার্টি এই যে গতবারের পেগাসাস, এবারে সঞ্চার সাথী, এই যে অ্যাপগুলো বা এই যে টেকনোলজিটার কথা ওরা বলছেন, এমনিতেই আপনি জানেন ভারতবর্ষের শিক্ষার যে মাপকাঠি, তাতে কজন মানুষ অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার করতে পারেন বা অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে তাদের আদৌ ধারণা আছে কি না, সেইটা একটা বিষয়, এটা জানতে হবে। এবার একটা জোরপূর্বক একটা, আপনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আবার এসআইআর এর কথা বললেন। শুধুমাত্র এসআইআরে ওরা ওই এটাকে পাঠাতে পারিনি বলে, লিঙ্ক পাঠাতে পারিনি বলে বা আপলোড করতে পারিনি বলে 50 জন মানুষ মারা গেছে, তার মধ্যে বিএলও মারা গেছে 4 জন। যে বিএলওরা লিখে গেছে যে এসআইআর এর এই আপলোড করাতে আমি ব্যর্থ এবং এই আত্মহত্যার জন্য ইলেকশন কমিশন দেয়। তো সেই জন্য এরা যে এতটা নিজেদেরকে হামবড়া দেখানোর চেষ্টা করছে যে এই সঞ্চার সাথীর মধ্যে দিয়ে আমরা ডিজিটাল ভারত করছি, ডিজিটাল ইন্ডিয়া, আরে দেশের মানুষকে খেতে দিতে পারছে না, দেশের মানুষকে তার মাথার উপর ছাদ দিতে পারছে না, দেশের বেকার যুবক, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল, সেখানে ব্যর্থ হয়েছে। এখন বড় বড় কথা বলে খালি জাতীয় সুরক্ষা অ্যাপ, আমরা একটা নতুন অ্যাপ নিয়ে আসছি, গতবারে পেগাসাস নিয়ে এসেছিল ইসরায়েলি প্রযুক্তি, এবার আর একটা প্রযুক্তিকে নিয়ে আসছি। এটার মধ্যে দিয়ে ওদের শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা, বিরোধীদেরকে হেনস্থা করা, দেখে দেখে বলছে ভুলে গেছে। এই নজরদারিটা কেবলমাত্র করা হচ্ছে বিরোধীদেরকে কি করে আটকে রাখতে হয়েছে, এটাই ওদের হলো সমস্যা। ব্যাপারটা হলো যে আমি তো আর ইনস্টলমেন্টে তুতলে কথা বলতে পারবো না, আমাকে কথা বলতে গেলে সোজাটাই বলতে হবে। কারণ এটা আমার মনে হয়েছে যে এটা একটা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, এটা একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই অ্যাপটাকে হঠাৎ করে নিয়ে আসা হয়েছে লোকে আমাদের নাগরিকদের ব্যক্তিগত পরিচয়ে। আমার একটা প্রশ্ন আছে বৈষ্ণব, একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ধরো যারা ফেসবুক করি বা বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি বা গুগল দ্বারা ইউজ করি, এরা কিন্তু আমাদের অনেক কিছু ট্র্যাক করে, আমাদের ফোনের ছবি ট্র্যাক করতে পারে, আমাদের লোকেশন ট্র্যাক করতে পারে। ফলে এইটাও একটা প্রশ্ন তো পাল্টা উঠতে পারে যে আমরা বাইরের কোম্পানিকে আমাদের এত কিছু খুলে দিচ্ছি, এত কিছু ট্র্যাক করার পারমিশন দিচ্ছি, অথচ কেন্দ্রীয় সরকার একটা অ্যাপ আনছে তাদের দাবি মতো ডিজিটাল সুরক্ষার জন্য, তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি কেন? মানে কেন্দ্রীয় সরকারের কাজ হলো অ্যাপ এর মধ্যে দিয়ে দেশের নাগরিকদেরকে নজরদারি করা, এটা আপনার কথা যে আমরা অন্য জায়গা থেকে আমরা নিচ্ছি টেকনোলজি, শুধু সরকার একটা প্রযুক্তি ব্যবহার করে সমস্ত জায়গায় নজরদারি করবে, এটার কেন আমরা বিরোধিতা করছি? আমরা তো বারবার বলছি যে ব্যক্তিগত পরিসরে ঢোকার কোনো যৌক্তিকতা কেন্দ্রীয় সরকারের নেই। এটা বাধ্যতামূলক কেন করা হচ্ছে? যার মনে হবে যে এই সঞ্চারী অ্যাপটা ব্যবহার করবে সে করবে, আর যার মনে হবে যে এটা করার দরকার নেই সে করবে না। কেন এটাকে ম্যান্ডেটারি করা হবে, কেন কম্পালসারি করা হবে? এটার উত্তরটা ওকে দিতে হবে তো, যে ওরা ভারতবর্ষের সমস্ত নাগরিককে ওদের নজরদারির আওতায় নিয়ে আসতে চাইছে কেন? তার মানে কি দেশের নাগরিকদের উপর ভরসা নেই? হলো বলো।
প্রথম কথা হচ্ছে বৈশাদা হয়তো এই অপশনাল কথাটা আর বাংলাটা বুঝতে পারেনি, হয়তো ওই বামফ্রন্ট আমলে বৈশাদা পড়াশোনা করে তো ইংরেজিটা উঠে দিয়েছিল, সেই জন্য বৈশাদা অসুবিধা হচ্ছে। অপশনাল মানে এই বৈশাদা এই অ্যাপটা নিজের অ্যাপে রাখবে, যখন ওই বৈশাদার সিন্ডিকেটের থেকে জানি না ওনার কিছু আসে কিনা, ওই রাখবে কিনা সেটা কেউ বুঝবে কিনা, তার জন্য রাখবে কিনা রাখবে সেটা আপনার ব্যাপার, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, ওটা অপশনাল। কিন্তু ভারতবর্ষের নাগরিক তো সব তৃণমূলীদের মতো সিন্ডিকেট বাহিনীর মতো অত সুরক্ষিত নয়, তো প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য এই ডিজিটাল ইন্ডিয়াতে যেভাবে ডিজিটাল ইন্ডিয়া ইউজ করে আমাদের কিছু মুখপাত্রকে নিয়ে এবং আমাদের রেখাপাত্রকে নিয়ে আমরা নোংরা কিছু ছড়াচ্ছেন এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে, এগুলো আটকানোর জন্য, এগুলোকে সাথে ট্র্যাক করার জন্য আজকে যারা এই সমস্ত করে তারা এগুলো বিরোধিতা করবে। এই জায়গা থেকে প্রীতম, এই এক্স্যাক্টলি তুমি যেটা বললে, এই জায়গা থেকে বিরোধীরা তো প্রশ্ন তুলছে, ধরো আমি বিজেপির বিরুদ্ধে কিছু পোস্ট করি, আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি বিজেপির বিরুদ্ধে বলতে পারি, তৃণমূলের বিরুদ্ধে বলতে পারি, কংগ্রেসের বিরুদ্ধে বলতে পারি, তুমি আমাকে ট্র্যাক এখনো করা যেতে পারে সেটা কথা না, কিন্তু আরো সহজতর হবে বিষয়টা। বিরোধীরা তো এটাই বলছি, যখন এটা অপব্যবহার হতে পারে, বিজেপির বিরোধিতা করতেই পারে, আমরাও তৃণমূল বিরোধিতা করতেই পারি, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে একটা লিমিট আছে। যে এই রকম ভাবে ওই গতকাল আপনার রেণুকা চৌধুরী একজন সাংসদ তার কুকুরকে নিয়ে সাংসদ ঢুকে গেছিল, এবং সেটার জন্য যখন রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হচ্ছে, বলে আচ্ছা তাই নাকি, আচ্ছা পার্লামেন্টের লোকজন তো কুকুর, মানে তৃণমূলের পার্লামেন্টারদেরকেও কুকুর বলা হয়েছে, বিজেপিকেও বলা আছে, নিজের সাংসদদেরও কুকুর বলা আছে। এই যে একটা লিমিট থাকা উচিত, একটা ডিজিটাল যুগ, সেটাকে ইউজ করে কেউ নোংরা ছবি বানিয়ে দেবে, নোংরা ছবি বানিয়ে তাদেরকে তোমার বিছানায় নিয়ে টেনে যাবে, এটাকে আটকানোর জন্য এই সঞ্চার সাথী, ওই সঞ্চার সাথীকে আজকে ভয় পেয়ে গেছে তৃণমূলের ওই সকল যে ডিজিটাল যোদ্ধারা যারা নোংরামো শুরু করেছে, এই নোংরামোগুলো আটকানোর জন্য প্রত্যেকটা নাগরিককে এই সুরক্ষা দেওয়ার জন্য যেন এই তৃণমূলের সিন্ডিকেট বাহিনী, তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধা যারা এরকমভাবে নোংরামো না করতে পারে, তাদেরকে সাথে ট্র্যাক করা যায়, যারা এই নোংরামো করবে, যাদের মানুষের পার্সোনাল ক্যাপাসিটি, মানুষের পার্সোনাল ব্যাপারে ঢুকে পড়বে, তাদেরকে আটকানোর জন্যই আজকে এই তৃণমূল এগুলো বিরোধিতা করবে। এই বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম। এই জায়গা থেকে আমি তোমার কাছেই আসবো। ধরো তরুণ জ্যোতিকে নিয়ে কিছু কুরুচিকর জিনিস এআই ভিডিও হয়েছিল, তা নিয়ে হইচই হয়েছিল, যদি এই অ্যাপ থাকে তোমার দাবি মতো, তাহলে খুব সহজ হবে সেটা কে করেছিল করার, এটা একটা দিক। আর একটা দিক এটাও, যদি আমি সমালোচনার সেই ধার থাকে, এটা চাইলে এটাও তো বলতে পারি কেন্দ্র সরকার সহজে আমাকে ট্র্যাক করে আমার ফোনকে হ্যাক করে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, ফলে এই যে সূক্ষ্ম রেখাটা তোমার এটা টানবে কি? একদম সেম এই যে এই ব্যাপারটা নিয়ে পেগাসাস নিয়ে বৈশাখা কথা বলেন, এই পেগাসাস নিয়ে যেমন রাফেল নিয়ে সব কিছু নিয়েই এরা সুপ্রিম কোর্টের দিকে ছিল। সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীকে বলা হয়েছিল, মমতা ব্যানার্জিকে বলেছিল, মমতা ব্যানার্জি সব ব্যান্ডেড ট্যান্ডেড দিয়ে দিয়েছিল আজকাল মোবাইলে, তো বলেছিল যে এখানে পেগাসাস আছে নাকি, তো তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের মোবাইলে নাকি পেগাসাস আছে, আপনারা ইমিডিয়েটলি ওটাকে জমা দিন, জমা দিয়ে আমরা দেখি আপনাদের কি আছে না আছে। সুপ্রিম কোর্ট যখন পালিয়ে গেল, তখন তারা মোবাইল টোবাইল কেউ জমা দিল না, তখন কিছু করলো না, ওটা খারিজ হয়ে গেল, আবার থাপ্পড়কে চলে এলো। কতবার হয়েছে, কতবার এক একটা জিনিস হয়েছে। এই আজকে কি বলো না, যারা তোমার এই ডিজিটাল যুগে, এই আমি তো আমার বাবার উদাহরণ দিয়ে বললাম, আমি জানি না কাকিমা তোমার ভালো করে তোমার এই মোবাইল ইউজ করতে পারে কিনা, কোনো একটা লিঙ্ক চলে আসলে সেটাকে ওকে করে দিলে আজকে তুমি জানো, তুমি সাথে সাথে তোমার ওখানে ওটিপি চলে গেলে তোমার অ্যাকাউন্টে টাকা তোমার খালি হয়ে যাবে। সেগুলো আটকানোর জন্য আজকে এই একটা অ্যাপ নিয়ে এসছে, এবং সেটা কি অপশনাল, মানে তুমি তোমার ইচ্ছে হলে তুমি অ্যাপটাকে কাজে লাগাতে পারো, তুমি ইচ্ছা হলে তুমি যেরকম আমাদের ইচ্ছে হলে, আমাদের কোনো অসুবিধা হলে, আমাদের কোনো প্রবলেম হলে, আমরা যেরকম বাধ্যতামূলক না যে আমরা সব কিছু গিয়ে রিপোর্ট করবো থানায়, তো কিন্তু আমাদের কাছে অপশন আছে যে কোনো অসুবিধা হলে আমরা পুলিশের কাছে যাবো। সেম জিনিসটা ডিজিটাল যুগে তোমার কাছেই একটা সর্ট অফ তোমার একটা অ্যাপ দেওয়া আছে, সেটার জন্য তুমি পেয়ে যাবে। সেখানে কি আছে, সেখানে কি থাকবে, আপনার সাথে সাথে কাছাকাছি কোথাও অ্যাম্বুলেন্স আছে সেটা তুমি ওখানে পাবে, কাছাকাছি কোথাও এটিএম আছে সেখানে তুমি পাবে, তোমার সাথে কোনো রকম গন্ডগোল হলো সেটা তুমি সেখানে পাবে, কোনো মহিলার সাথে কোনো রকম গন্ডগোল হলো সেখানেও সেটা তুমি পাবে। সবটার জন্য একটা প্ল্যাটফর্ম, মানে একটা ওয়ান টাইম সলিউশনের মতো, একটা ওয়ান টাইপ একটা অ্যাপ, যেটা দিয়ে সবার সাহায্য হবে। এবার তুমি সাহায্য নেবে কি নেবে না এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি অ্যাপটা ডিলিট করে দিতে পারো বা তোমার অ্যাপটা রাখতে পারো। এটা নিয়ে এত হইচই কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এদের কাছে কোনো ইস্যু নেই। ভারতবর্ষের কোনো কিছু ডেভেলপমেন্ট করতে গেলে তোমার এরা প্রথমে বিরোধিতা করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ওয়াকফ নিয়েও বিরোধিতা করেছিল, আজকে ইস্যু মুহিত পেট্রোল 6 মাস ধরে মুসলমানদের এরা ভুল বুঝিয়েছে, আজকে
তোমার এই 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে তোমার প্রায় 40 রকমের আপলোড করতে হবে। তো আজকে যে মুসলমানদের নিয়ে যারা তোমার ভুল বুঝিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে আজকে মেরে ফেললো, তারা আজকে বলছে কয়েকদিন আগে চুপচাপ লুকিয়ে যে না ওয়াকফে সব আপলোড করো, উইথ পোর্টাল আপলোড করো। সেম জিনিসটা এই ডিজিটাল যুগে আজকে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অ্যাপ নিয়ে এসছে তোমার সঞ্চার সাথী, যে সবারকে নিয়ে চলার মতো বা সবার কোনো অসুবিধা হলে সেখানে রিপোর্ট করতে পারবে, সেটাকে আজকে ওনারা বলছেন। কিন্তু এটা তোমার কাছে অপশনাল সভ্য, তুমি রাখতে পারো না রাখতে পারো, তাই নিয়ে ওদের কি আপত্তি, কিসের জন্য আপত্তি? আচ্ছা বৈষ্ণব, এই জায়গা থেকে আমি গতকাল রাতে ফেসবুকে পোস্ট করেছিলাম, আমি দেখলাম অনেকেই বলছেন হ্যাঁ যে এটা করা ভালো, কারণ যেভাবে ঘরের মধ্যেই আমাদের ঘরশত্রু বিভীষণরা রয়েছে, যেভাবে জঙ্গি বারবারন্ত, এই ট্র্যাকটা রাখার দরকার। এবং অনেক মানুষই মনে করে নিয়েছে, ভেবেও নিয়েছে যে আমরা ট্র্যাক, আমাদের উপর সরকার নজর রাখে। কোথাও গিয়ে কি এই জায়গা থেকে আপনারা মনে করছেন যে বেছে বেছে বিরোধী যারা, তারা অনেক বেশি স্ক্যানারে চলে আসতে পারেন, সেই জন্য আপনাদের আপত্তি? না না, ভারতবর্ষে বিজেপির স্পোক্সম্যান, বাংলায় স্পোক্সম্যান, তারা অনেক বেশি পণ্ডিত, মানে দেশের বিরোধী দলের নেতা নেত্রীরা কেউ কিছু জানেন না। তারা ডিজিটাল দুনিয়াটাকে নাকি গুলে খেয়েছেন, তাই জন্য ডিজিটাল দুনিয়া গুলে খাওয়ার জন্য এনারা বলছেন এই অ্যাপটাকে যারা প্রস্তুত করে ফোন, তাদেরকে বলছে এই ডিজিটাল অ্যাপটা যাতে ওখানে রাখতে হয়, রাখবার জন্য নির্দেশ দিচ্ছে। তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই বিষয়টা নিয়ে কোন ফ্লোরে আলোচনা হলো? দেশে তো সংসদ আছে, দেশের রাজ্যসভা আছে, লোকসভা আছে, একটা তো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থাকবে যেখানে কোনো কিছু সরকার, যেটা ব্যক্তিগত পরিসরের মধ্যে ঢুকে যাওয়ার যেটা সম্ভাবনা আছে, যেটার মধ্যে বিরোধিতা আছে, বিরোধীরা এখানে একটা বড় সংখ্যার ভোটার দ্বারা বিরোধী বা বড় সংখ্যার মানুষ বিরোধী। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একটা সিদ্ধান্ত যেটা ব্যক্তি পরিসরের ভেতরে ঢুকে যেতে পারে, মৌলিক অধিকারের ওপর আঘাত করতে পারে, তাহলে সেই জায়গাটাতে কি করে একটা আলোচনা ছাড়াই একতরফাভাবে স্বৈরাচারী রাষ্ট্রের মতো তারা সিদ্ধান্ত, এটা ডিক্টেটরশিপের রাষ্ট্রের মতো তারা সিদ্ধান্ত নিচ্ছে। বিজেপি তো মনে করছে যে আমরা এই অ্যাপটা আনবো, আমরা এই অ্যাপটাকে ইন্ট্রোডিউস করব, এবং যারা মোবাইল ফোন নির্মাতা তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তারা যেন এটাকে গ্রহণ করে এবং সেই অ্যাপটা তারা এটাকে ব্যবহার করতে করে। তো আমার কথা পরিষ্কার যে আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র বিরোধীদেরকে নজরদারি করার জন্য, এবং যারা ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতেও আপনি দেখে নেবেন যে বিজেপি যা মানুষের জনসমর্থন পেয়েছে তার থেকে বেশি মানুষ তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। কিন্তু তারপরেও ওরা সরকার করেছে, তার বেশিরভাগ মানুষ যদি তারা বিরোধী হন বিজেপি, তাহলে সেক্ষেত্রে তাদের উপরে নজরদারি বা বিরোধী দলগুলির উপরে নজরদারি, এটা কোন অধিকার থেকে এটা করছেন? একটা গণতান্ত্রিক সরকার কখনো কোনো বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তি পরিসরে ঢুকতে পারেন না বলে আমি মনে করি। এখন বিজেপির লোকেরা অনেক রকম যুক্তি দেবে, অনেক রকম কথা বলবে, নির্বাচন আসলেই পেগাসাস হয়, নির্বাচন আসলেই বিভিন্ন অ্যাপ ইন্ট্রোডিউস হয়, ওরা বলছে ওরা নাকি ওদের ছবি ছাড়া হয়েছে। ওরা কতগুলো নোংরা ছবি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপি পার্টির লোকেরা এই ফোনে ছেড়েছে, ফেসবুকে ছেড়েছে। আপনি যদি তদন্ত করেন, একটা তদন্ত করলে জানতে পারবেন কি ভাষায় ওরা কথা বলে, কত বিলো দ্য বেল্ট আঘাত করে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেশের প্রধানমন্ত্রী এসে গত বিধানসভা নির্বাচনে সুর করে ডেকে গেল। এখানে কৈলাস বিজয়বর্গীরা কি ঘটনা ঘটিয়েছে, এখানে শুভেন্দু অধিকারীরা কিভাবে মমতা ব্যানার্জিকে আঘাত করেন, আক্রমণ করেন, কি নোংরা কদর্য ভাষা ওরা ব্যবহার করেন আজকে ওদের কাছে। আচ্ছা, আর 1.5 মিনিটে প্রীতমকে দিয়ে শেষ করবো। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেওয়ার আজকে তোমার রেসপন্সিবিলিটি নরেন্দ্র মোদী নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেই জন্য আছে ডিজিটাল যুগে যেভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক জায়গায় যে আমরা শুনতে পাচ্ছি যে কেউ কোথা থেকে তোমার কোনো গ্যাং কোনো রাউটিংয়ের মাধ্যমে ফোন টোন করে ওটিপি চেয়ে নিচ্ছে, চেয়ে নিয়ে তার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমাদের কংগ্রেসের একজন মুখপাত্র আমাদের সাথে ডিবেট করতে আসে, সেম জিনিসটা হয়েছে। সেম জিনিসটা উনি এত শিক্ষিত লোক, একটা এত বড় জায়গায় চাকরি করে, ওনার সাথে হয়ে গেছে। তো ওনার সাথে যদি সঞ্চার অ্যাপটা তখন থাকতো, উনি সাথে সাথে উইদিন এ সেকেন্ড সেটা যদি ক্লিক করে দিতে পারতো, ওনার টাকাটা ওখান থেকে কাটতো না। তো সুতরাং এইগুলো সুরক্ষা দেওয়ার জন্য, তার কারণে তুমি আজকে জানো সভ্য যে আমাদের ডিজিটাল যুগ, এই যুগটা নতুন একটা যুগ, নতুন রকম
কিছু। আজকে তুমি বলো না সেই মিলেনিয়াম স্পাই তোমার স্প্যামওয়্যার আসছে, তোমার সফটওয়্যারের নানা রকম ভাইরাস আসছে, তার জন্য কি অ্যান্টিভাইরাস আমরা ইউজ করছি। এগুলো তো আগে 30 বছরে 20 বছরে কেউ শুনতে পাইনি। এটা নতুন যুগে নতুনভাবে নতুন ভারত তৈরি হচ্ছে, বিকশিত ভারতের দিকে যাচ্ছে। তার জন্য প্রত্যেকটা নাগরিককে তোমার সিকিউরিটি দেওয়ার জন্য নতুন ভারতে বেকারদের চাকরি কোথায় হলো? নতুন ভারতে দেশের মানুষের কি উপকার হলো? আপনি শুধু ক্ষমতায় থাকার জন্য নতুন ভারত আর ঘুরে বেড়াবেন, দেশের ট্যাক্সের টাকা সারা পৃথিবী ঘুরে বেড়াবেন, 50 লক্ষ টাকা সুদ পড়ছে নতুন ভারতে। পারবে না তারা, সেটা সন্ত্রাসবাদী পারবে না তারা, ভারত বিরোধী যারা। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ বৈষ্ণব দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।